নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ পঞ্চদশ দিন। শুরু করি। ১৩। কাশীর অশ্বগঙ্গা সঙ্গমের গায়েই হনুমানের বিরাট মূর্তিতে কয়েকজন ভক্ত তেল সিঁদুর মাখাচ্ছিল। দুপুরের রোদ পড়ে সিঁদুর মাখানো হনুমানজি ঝকঝক করছেন। চ্যাটালো বুক, সরু কোমর, পাথরে কাটা ধনুকের মতো লেজও তেল সিঁদুরে ঝকঝকে। লেজের ডগায় এক ভক্ত বেলপাতা আর আকন্দ ফুল চড়াচ্ছিল। পাশেই রাম মন্দিরে ঘণ্টার ধ্বনি। হনুমানজিকে এমনভাবে বসানো যে তিনি সিধে মন্দিরের ভেতর বসানো রামচন্দ্রজিকে দেখতে পাচ্ছেন। মন্দিরের গা থেকে ধাপে ধাপে সিঁড়ি গিয়ে নেমেছে গঙ্গায়। সেখানে জলের ওপর আখ বোঝাই নৌকো এসে এইমাত্র ঘাটে ভিড়ল। এমন সময় মন্দিরের সামনে ধুলো পায়ে একজন মানুষ এসে দাঁড়ালেন। ছিপছিপে, হাতে ঝোলানো একতারাটির লাউ আবার ফাটা। সাদা মাথা হলেও মানুষটির শরীরের বাঁধন এখনো খুব ঢিলেঢালা হয়ে যায়নি। মুখের ভারী চাপদাড়ি আলাদা একটা রূপ এনেছে মানুষটির চেহারায়। এবারে সেই মানুষটি রাম মন্দিরের চাতালে উঠে এদিক ওদিক তাকাতেই একজন টিকি লটকানো রোগা মতো মানুষ প্রায় খেঁকিয়ে এগিয়ে এলো। কি চাই? বয়স হলেও বেশ আঁটো ধাঁচের সেই চাপদাড়ি মানুষটি এই খেকানিতে আদৌ ভড়কালেন না, বরং ওসব ভ্রুক্ষেপ না করেই মানুষটি জানতে চাইলেন, সে কোথায়? সে? এতে টিকিধারী লোকটি আরো চটে গেল। বেশ ঝাঁক দিয়ে বলল, অন্যের খোঁজ রাখবো কখন? এখন ঠাকুর ভোগ হবে, দৌড় বন্ধ করব। তার মানে তুমি এসো, আমরা ব্যস্ত। ও কথাতেও দাড়িওয়ালা লোকটির ভ্রুক্ষেপ নেই। তিনি বললেন, বাহ, ভক্ত অভুক্ত আর ঠাকুরের ভোগ হবে? সে কোথায়? কার কথা বলছেন? তুলসী, তুলসী কোথায়? টিকিওয়ালা লোকটি অবাকই হলো। সে ভাবটা চেপে রেখে বলল, কার কথা বলছেন? সন্ত কবি তুলসীদাস? ওই হলো, সে কোথায়? দেখা হবে না? খুব হবে, বলো গিয়ে আমার কথা। শরীর ভালো নেই, কারো সঙ্গে দেখা করছেন না তিনি। তাহলে তো দেখা করতেই হয়। কি হয়েছে তুলসীর? বয়স তো হলো, তারপর সারাদিন লেখালেখি থাকে। কোথায় আছে সে? কোথায় তাকে লুকিয়ে রেখেছো তোমরা? বলো, বলতে হবে এখুনি। এমন আকুল জিজ্ঞাসার গলা শুনে টিকিধারীর মুখ কিছু নরম হলো। সে বলল, সন্ত কবি তো গুহা কেটে তার ভেতরে আশ্রয় নিয়েছেন। গুহা? কোন পাহাড়ে? হুম, পাহাড় নয়, ওই তো ওখানে। বলে সামান্য হেসে লোকটি বলল, কতদিন আপনাদের দেখা হয়নি? আমি তো এসেছি ২০ বছর হয়ে গেল। ওসব কথায় কান না দিয়ে মাটির দিকে তাকালেন চাপদাড়ি। হনুমান মূর্তি আর রাম মন্দিরের মাঝামাঝি একটা জায়গায় চাতালের নিচে নামা সিঁড়ি। সেদিকে তাকিয়ে চাপদাড়ি প্রায় ছুটে যাচ্ছিলেন। তাকে আটকালো টিকিধারী। নিচে অন্ধকার, চোখ সইয়ে তবে নামতে হয়, নয়তো পড়ে যাবেন। একসঙ্গে অনেক প্রশ্ন আসছিল চাপদাড়ির মনে। তুলসীদাসের কি হয়েছে? তুলসীদাস মাটির নিচে গুহায় কেন? টিকিধারী বলে যাচ্ছিল, আমি আসার পর সন্তজি এই মন্দির করলেন, হনুমানজির মূর্তি বসল। এখন তো কাশীর মানুষ এখানটাকে বলে তুলসী ঘাট। তাই বুঝি? তা তুলসীর কি হয়েছে? নিচে গিয়েই দেখবেন। বলে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে টিকিধারী থামল। কি বলবো গিয়ে? রহিম, রহিম এসেছে। কি? বলে লোকটি একদম থেমে গেল। হরি ভক্ত রহিম ৩০ বছর হয়ে গেল আসেনি। টিকিধারী নিচে নেমে গেল। দুপুরে তুলসীঘাট প্রায় ফাঁকা। আখ নামিয়ে দিয়ে নৌকোটা মাঝ নদীতে ফিরে গেছে। মণিকর্ণিকার দিক থেকে শ্মশানের পোড়া কাঠও ভেসে আসছে। আসুন।
তাড়াতাড়ি নামতে গিয়ে চোখে অন্ধকার দেখলেন হরিভক্ত রহিম। টিকিধারী তার হাত ধরে নামাচ্ছিল, নামাতে নামাতেই বলল, এই গুহা গহ্বর সন্তজির হুকুমে তৈরি। তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। অনেকদিন আসেননি। আমি বেনি মাধব। কবিবরের তো বয়স হলো। কত বয়স? তা 90 পেরিয়ে গেছেন। সব সময় এখন আমি দেখাশোনা করি। আমারই তো 113 বছর বয়স হলো। দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি। হরি হে হরি, আরো কতকাল যে আছি কে জানে। ছি, ও কথা বলবেন না। আপনারা থেকেই তো দুনিয়াটা সরেস করেন। এই যে এসে গেছি। গুহা গহ্বর যাই বলা যাক, মাটির নিচে বেশ লম্বাই চওড়াই পরিষ্কার জায়গা। মাথার ওপর সর্বক্ষণের কাশি, পাশেই গঙ্গা। সেদিকে একটি বড় জানলা দিয়ে গঙ্গার বুক, ওপারের চর জায়গা চোখে পড়ে। হরিভক্ত রহিম থমকে দাঁড়ালো। এ কি তুলসী, এ কি অবস্থা তোমার? কম্বলে বসা ক্ষীণ শরীরে তুলসীদাস নড়ে চড়ে বসলেন। তোমার অদর্শনে ক্ষয় হয়ে গেছি রহিম। কত কাল আসনি। অনেক দিন। লাহোরের গায়ে কফিপুরায় মিয়া মীরের আখড়ায় ছিলাম 10-10টা বছর। তারপর সারা হিন্দুস্থান এফোড় ওফোড় করে ঘুরছি আর হরির নাম গেয়ে চলেছি। তা শরীরের এই হাল হলো কি করে? চুহা বেমারি এসেছিল কাশিতে, তাতে এই বাঁ হাতখানা গেছে, ওঠাতে পারি না। তার আগে গেছে অজন্মা, তাতেও কাহিল হয়েছে কিছু। ডান হাত তো লিখে লিখে কাহিল করে এনেছ। কোথায় আর লিখি? এখন কি লিখছ? বিনয় পত্রিকা, এটাই শেষ লেখা। না শেষ করে মরতে পারছি না রহিম। মরা বাঁচা হরির ইচ্ছা। কি নিয়ে লিখছ? সন্ত তুলসীদাসের মুখখানা কি এক বিশ্বাসে অদৃশ্য ভাবের ভেতর ভেসে উঠল। শান্ত গলায় বললেন, চিঠি। শ্রী রামচন্দ্রকে চিঠি লিখছি। কি লিখলে শুনি? শুনবে? শোনো। হে পিত, দিনের এই বিনীত আবেদন। তুমি নিজেই এ চিঠি পড়ে দেখবে। তুলসী তার হৃদয়ের কথা লিখেছে। তুমি কৃপা করে আগেই তাতে শিলমোহর দিও, তারপর সভাসদদের সঙ্গে পরামর্শ করো। ভালো, তা কাশিতেই তো জীবনটা কাটিয়ে দিলে। তাই দিলাম। এখানেই তো কিষ্কিন্ধা কাণ্ড লিখেছি। শেষবার যখন দেখা হয় তখন তুমি হনুমান ফটকে থাকতে। তারপর কাশীর কত জায়গা ঘুরলাম। গোপাল মন্দির, প্রহ্লাদ ঘাট, সংকটমোচনে 3টি বছর, তারপর অশ্বিতে, সেখান থেকে এখানে। গোড়া থেকেই তোমার ভেতর তুলসী ফনা ভাব দেখে আসছি। কি ভাব সে তুমি জানো রহিম, আমি জানি শ্রীরামকে। ফনা ভাবে তুমি তোমার ভেতরকার আমিকে ত্যাগ করেছ। সেই 30 বছর আগেই টের পেতাম তোমার ভেতর গরিবই এসে গেছে। তুমি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে শ্রীরামে মন দিয়েছ। 70-80 বছর হয়ে গেল হিন্দুস্থানের হাটে মাঠে ঘাটে তুমিও হরি হরি করে বেড়াচ্ছ। করলে কি হবে তুলসী, তোমার মতো ফনা হয়নি আমার, গরিবিও আসেনি আমার। খানিকক্ষণ চুপচাপ। বেনিমাধব গঙ্গার চরের বড় কালো একটি তরমুজ কেটে হরিভক্ত রহিমের সামনে ধরল। রহিম ছুঁয়েও দেখলেন না। বললেন, খিদে নেই। অনেক দিন হলো কোনো খিদে টের পাই না, তাই কিছুই খাই না। বেনিমাধব বলল, কতদিন খান না? অত মনে নেই, তবে 6 মাস হয়ে গেল কিছুই দাঁতে কাটেনি। 6 মাস? মনে শান্তি নেই বেনিমাধব, খাবার ইচ্ছে নেই। হরিভক্ত রহিমের এ কথায় তুলসীদাস মিটিমিটি হাসলেন।
কোনো কথা বললেন না। রহিম বলতে লাগলেন, দিনের বেলা তো হরি হরি করে কাটাই, কিন্তু রাতে ঘুম নেই। সাধুদের গুহায় গুহায় ঘুরি, তবু বুকের ভেতরকার এক অজানা ব্যথার ওষুধ কোথাও খুঁজে পাই না। ভাবি হেঁটে হেঁটে চীন দেশে জ্ঞানীদের কাছে যাই, আবার ভাবি খোরাসানের সন্ন্যাসীদের কাছে যাই, কখনো ভাবি তিব্বতের লামাদের সঙ্গে গিয়ে আলাপ করি, কখনো ইস্পাহানের পর্তুগিজ সাধুদের দিকে মন টানে, কখনো বা ভাবি ইরানের আগুন পুজোর জেন্দাবেস্তার কূট রহস্য জানি। জানাশুনো ধর্ম, তার ভক্তি বা যুক্তিতে আমার আর বিশ্বাস নেই বেণীমাধব। এবার তুলসীদাস মুখ তুলে চাইলেন। কোমরের ওপর থেকে কম্বল সরে গেছে, অসাড় বাঁ হাতখানি উরুর উপর পড়ে আছে শুকনো কাঠের মতোই। ডান হাতখানি বরাভয়ের মতো শূন্যে তুলে কবি বললেন, তুমি তো এক রহিম, আরেক রহিমের কথা বলছি শোনো। আব্দুল রহিম খানখানা, আকবর বাদশার মন্ত্রী। হরিভক্ত রহিম বলে উঠলেন, তুলসী, তুমি এখনো আকবর বাদশার কালে পড়ে আছো? কবেই তার ইন্তেকাল হয়ে গেছে। তাই বুঝি? কেউ তো বলেনি আমায়। এখন তুলসী বাদশাহ হলেন গিয়ে জাহাঙ্গীর। তা সে যেই হন, আব্দুল রহিম খানখানার কথা শোনো। আমি প্রহ্লাদ ঘাটে থাকতে কয়েকবার এসেছেন। রামচরিত মানুষের কথকতা গান হচ্ছে শুনলেই সেখানে গিয়ে শুনতে বসে যেতেন। আমার চেয়ে কিছু ছোট, এখন অনেক দিন কোনো দেখাশুনো নেই, তা তিনিও তোমার অবস্থায় পড়েছিলেন। মনের খিদের খাবার খুঁজে বেড়াচ্ছিলেন হন্যে হয়ে, শান্তি পান না কিছুতেই। তো আমি বললাম, যা ভাবেন তাই লিখতে বসে যান। আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি, 4টে ভাষাতেই দখল খুব রহিম খানখানার। খাড়ি হিন্দিতে লিখে ফেললেন রহিম সৎসাই, তাতেই মন বসে গেল। তুমিও তোমার ভাবের কথা লিখতে বসে যাও রহিম, দেখবে মন বসেছে। হরিভক্ত রহিম বললেন, দেশের রাজা যেমন, মন্ত্রীও তো তেমনই হবে। আকবর তাই আবুল ফজল রহিম খানখানার মতো মন্ত্রী পেয়েছিলেন। রাজা কেমন হবেন জানো রহিম? তবে শোনো, তুমি নিশ্চয় শ্রীরামচন্দ্রের কথা বলবে তুলসী। শোনোই না, তিনি হবেন মালি, ভানু, কিষাণু সম নীতি নিপুণ। রাজা হবেন মালি, সূর্য আর কৃষকের মতো। তিনি ফুল ফোটাবেন, আলো দেবেন আর খাবার তুলে দেবেন প্রজাদের হাতে। কথা শেষ হতে পারল না তুলসীদাসের। গুহা মুখ দিয়ে কাশির তাবৎ ধুলো নিচের চাতালে ঢুকে পড়ল। সেই ধুলোয় তুলসীদাস কাশতে আরম্ভ করলেন। কাশতে কাশতেই তিনি বললেন, দেখো তো বেণীমাধব। হরিভক্ত রহিম গায়ের আলখাল্লার কানাত দিয়ে নাক মুখ ঢেকে ফেললেন। ফেলতে ফেলতে জানতে চাইলেন, ওপর থেকে এত ধুলো আসে? বেণীমাধব উঠে দাঁড়িয়েছিল, সেই অবস্থাতেই বলল, প্রায়ই এমন হচ্ছে, কিছু করার নেই। কেন? ফৌজ যাচ্ছে এ পথ দিয়ে, কখনো রাতে কখনো দিনে। রহিম জানতে চাইলেন, কি ব্যাপার? কখনো সারা দিন ধরেই যাচ্ছে, শুনছি নাকি শাহজাদা খুররাম নর্মদা পেরিয়ে আগ্রার দিকে চলেছেন। মালব, গুর্জর থেকেও ফৌজ এসে তার সঙ্গে হাত মিলিয়েছে, আগ্রা ঘিরে ফেলবে। গুহার ওপরে তখন সারা হিন্দুস্থানের খাস জমি ঘোড়ার খুঁড়ে ওলট পালট হচ্ছিল। দক্ষিণ থেকে পশ্চিম থেকে বাঞ্জারাদের গো গাড়ি ফৌজের সঙ্গে সঙ্গে রসদ বয়ে নিয়ে চলেছে। দিনে রাতে সবসময় লস্করি ছোটাছুটি চারদিকে। তোপের গাড়ি টেনে নিয়ে চলেছে পানিপথের বড় বড় বলদ। তাদের পেছন পেছন গোলা দাগার মীর আতাশ আর তার সাঙ্গপাঙ্গ। সেই সঙ্গে চলেছে সুরঙ্গ কাটার বেলদার বাহিনী। গোলা ফুরিয়ে গেলে মাপসই পাথরের গোলা তৈরি রাখতে পাথর কাটাইদাররাও সঙ্গে চলেছে। চলেছে পদাতিক, ধানুকি, বন্দুকচি, এছাড়া হাতির সঙ্গে তার ভাই
মেট আছেই তো। আছে ঘোড়ার সঙ্গে সবার, সওয়ারের পেছন পেছন সাহিস ভিস্তি, যেমন কিনা উটের কাতারের সঙ্গে রয়েছে সারবান। এছাড়া তাঁবু গাড়ার, তাঁবু গোটানোর মুটে, কামার, ছুতোর, চামার, পাকশালা, আবদারখানার লোকজন, মালবের সুবেদার তার বাহিনী নিয়ে চলেছে লক্ষ্য আগ্রা। ঘুরপথে যাওয়ার কারণ পথে বাঘেলাখান্ড আর ঝাঁসিকে এড়িয়ে যাওয়া। ওদের মন এখনো জানা যায়নি, ওরা কোন দিকে তাও বোঝা যাচ্ছে না। শাহজাদা খুররম দক্ষিণে মালিক অম্বরকে শায়েস্তা করে 5 বছর হল সারা দক্ষিণের সুবেদার। আগ্রা থেকে দক্ষিণে নর্মদা পেরিয়ে যাতায়াতের পথে অনেকেই তার বন্ধু হয়েছে, যেমন মালাবের সুবেদার, গুর্জরের সুবেদার। বিশেষ করে এই 2 সুবেদারের মালগুজারি হাসিলের হিসেব গত কবছর খুবই খারাপ যাচ্ছিল। আগ্রার নজরে এরা না লায়েক হয়ে পড়ছিল। কিন্তু খুররম যেদিকে তাকিয়ে হাসবেন সেদিকে হেসে উঠবেই। শাহী দেওয়ানখানায় সর্বে সর্বা উজিরে আজম আসফ খাঁ। দামাদ শাহজাদা খুররমের কথায় আসফ খাঁ 1 বছর চোখ বুজে থাকায় ওই 2 সুবেদার গদিতেই আছে। মালবের সুবেদার যতই ঘুরপথে আগ্রার দিকে এগোচ্ছে ততই লক্ষ্য করছে সামনের রাস্তায় আকাশে মেঘ জমছে। যদি বর্ষার আগেই বর্ষণ এসে যায় তো ভারী লস্কর কাদায় আটকে যাবে। ঘরঘরা, সরজু, দুটো নদী বর্ষায় ফুলে ওঠে, তখন ওদের পেরিয়ে ওপারে ওঠাও কঠিন। অথচ এদিকে শাহজাদা খুররমের কোনো কাশিদও এসে পৌঁছচ্ছে না। দিল্লি আর আগ্রার মাঝামাঝি বিলোচপুরে এসে শাহজাদা খুররম তাঁবু ফেলেছেন। তিনি মালব আর গুর্জারের শাহী ফৌজের অপেক্ষায়। বিলোচপুর জায়গাটা খোলামেলা। দিল্লি আগ্রা শাহী সড়কের ওপর এখানে মোঘল বাহিনীর জন্যে বড় বড় 2 সরাই সারা দিন রাত খোলা থাকে। কিন্তু কদিন দক্ষিণের পুরো ফৌজ শাহজাদা খুররমের সঙ্গে এসে হাজির হওয়ায় খাবার দাবার দিতে সরাইগুলোর নাস্তানাবুদ দশা। সকালবেলাটা বিলোচপুর ঠান্ডা থাকে, কিন্তু যেই রোদ ওঠে তো চারদিক তেতে যায়। এই গরমে শাহজাদা খুররমের তাঁবুর ভেতর থেকে বেগম আরজুমন্দ বানু বেরিয়ে এলেন। খুররম সবে ঘোড়ায় উঠেছেন, লস্কর সজুদ কিনা দেখতে বেরোবেন তিনি। এমন সময় পেছন থেকে ডাক শুনলেন, শাহজাদা। খুররম ঘুরে তাকালেন। তেজি ঘোড়ার পিঠে তাজা ইনসান। ছবি দেখে আরজুমন্দের বুক ভরে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কি এক ভয়ে এগিয়ে এলেন। বেগম সাধারণত এমন বেরিয়ে আসেন না, চারদিক খোলা, বিশেষ করে বেপর্দা অবস্থায়। তাই দেখে চারদিকের সেপাই, দাখিলা, গোলামরা যে যেদিকে পারল ছিটকে সরে গেল। ঘোড়ার পিঠে বসা শাহজাদা নিচে তাকালেন সেই বিখ্যাত মুখের দিকে, যে মুখ নিত্যদিন শাহজাদার নতুন মনে হয়। আপনি আমাদের কোথায় এনে তুললেন? হো হো করে হেসে উঠে খুররম ঘোড়া থেকে নামলেন। নেমে বেগমের একখানা হাত ধরে তাকে তাঁবুর দিকে নিয়ে চললেন। কোনো চিন্তা নেই আরজুমন্দ, আমরা আগ্রার কাছাকাছি গিয়ে পড়লেই সুবা, লাহোর, দিল্লি, আগ্রার বাদশাহী মনসবদাররা নূরজাহান বেগমের বিরুদ্ধে তলোয়ার ধরবেন। দেখো তুমি। মাঝ পথে দাঁড়িয়ে পড়লেন আরজুমন্দ। তাঁবুর ভেতর জাহানারা, দারা, রওশানারা, আওরঙ্গজেব এখনো ঘুমিয়ে। একটা গোলা এসে পড়লে কাউকে খুঁজেও পাওয়া যাবে না। আবার হাসলেন খুররম। কোনো চিন্তা করো না, সব তোপের মুখ আগ্রার দিকে। এত সকালে উঠেছ কেন? ছেলে মেয়েদের কাছে গিয়ে খানিকক্ষণ শুয়ে থাকলে পারতে। কি বলছেন আপনি? আমার পিসিকে আমি চিনি না? ঘোরানো তোপের মুখ তিনি ঘুরিয়ে দিতে পারেন। কি দরকার ছিল এসবের? আমাদের তো সুখের কোনো অভাব ছিল না শাহজাদা। থমকে দাঁড়ালেন শাহজাদা। তুমি কি চাও সারা জীবন ধরে আমি দক্ষিণে পড়ে থাকব? সারা জীবন ধরে সেখান থেকে দফে দফে নূরজাহান বেগমকে দামি দামি নজরানা পাঠিয়ে যাব, তার মন মেজাজ শরীফ রাখতে? তাই বলে নিজের আব্বা হুজুরের বিরুদ্ধে বাগী হবেন? যে আব্বা হুজুর আপনার কদর করেন,
অজানা মাঠের ভেতর 4 ছেলে মেয়েদের নিয়ে আমি তাঁবুতে গিয়ে রোদ ওঠার পরেও শুয়ে থাকব? তুমি ভেসে যাওনি আরজুমন্দ, তোমার চারপাশে শাহী ফৌজ তাঁবু ফেলে আছে, তুমি তো অকুলে পড়নি। এই শাহী ফৌজ তো বাদশাহ সেলিম জাহাঙ্গীরের। তোমার শাহজাদাও একদিন বাদশাহ হবে। আরজুমন্দ বানু খুররমের মুখে তাকালেন, কোনো কথা বললেন না। শাহজাদার তাঁবু ঘেঁষে একজন সারবান গুটি 5 উটকে তাড়িয়ে নিয়ে জলের দিকে যাচ্ছিল। রোদ পড়তেই সারা বিলোচপুর তেতে উঠেছে। শাহজাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগমের তাঁবুতে ফিরে যাওয়া দেখছিলেন। ওদিকে আগ্রা দুর্গে তখন নূরজাহান বেগমের অন্য মূর্তি। বাদশাহ জাহাঙ্গীর ইতমিনান মহলের ছায়ায় বসে, তার পাশে বাদশার সবচেয়ে প্রিয় মোসাহেব মুতামিদ খাঁ। সামনের খোলা চত্বরে রোদের ভেতর 8-10টি তাতার বাঁধি দাঁড়িয়ে। চত্বরে 10-25 কোট রং ছড়িয়ে আঁকা হয়েছে। বাদশাহ এবার ওই তাতার বাঁধিদের জিন্দা গুটি করে 10-25 খেলতে শুরু করবেন। বাঁধিগুলো 10-25 দান অনুযায়ী লাফিয়ে লাফিয়ে পায়জোর বাজিয়ে নাকের নথ ঝলকে এক এক কোটে গিয়ে দাঁড়াবে। বেগম নূরজাহান দূর থেকে বাদশার চোখে চোখ রেখে তার মুখ নিজের দিকে ফেরাতে চাইছিলেন। জাহাঙ্গীর ফিরে তাকালে ইঙ্গিতে তাকে ডাকতেন। কাছে ডেকে কিংবা কাছে গিয়ে খুবই জরুরি কথা বাদশাকে বলা দরকার। এমনই কথা যা কিনা নূরজাহান বেগম মুতামিদ খাঁয়ের সামনে বলতে চান না। পর্দা খেলাপ করে তিনি আবারও বাদশার দিকে ইঙ্গিত করলেন। বাদশাহ এবারও বুঝতে পারলেন না। 10-25 লম্বা দান দিলেন। দান অনুযায়ী বাঁদিরা এক পায়ে লাফিয়ে লাফিয়ে সুন্দর ভঙ্গিতে এক এক কোটে গিয়ে দাঁড়ালো। নূরজাহান বেগমের তখন মরিয়া দশা। দিল্লির মাত্র 30 মাইল দূরে আগ্রা যাবার শাহী সড়কের ওপরে বিলাসপুরে এসে শাহজাদা খুররম থানা গেড়েছে, আর বাদশাহ নিশ্চিন্তে 10-25 খেলছেন। আশ্চর্য! তিনি আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে বাদশার সামনে দাঁড়ালেন। চমকে সেলিম জাহাঙ্গীর মুখ তুললেন। কি ব্যাপার বেগম? নূরজাহান ধৈর্যের সব বাঁধ ভেঙে ফেললেন। তিনি প্রায় চেঁচিয়ে উঠলেন, ওই কাশিদটাকে এখান থেকে এখনই চলে যেতে বলুন জাহাপনা। এদিক ওদিক তাকালেন জাহাঙ্গীর। কার কথা বলছো বেগম? এ তো আমাদের মুতামিদ খাঁ। হ্যাঁ, আপনার সবচেয়ে প্রিয় মোসাহেব মুতামিদ। হ্যাঁ আলা হাজরাত, ওই গিয়ে সব খবর দিয়ে আসে বাইরে। মুতামিদ? না, তুমি ভুল বলছো নূরজাহান। মুতামিদ খাঁ সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। সামনের দিকে কুর্নিশ করতে করতে সে পিছিয়ে গেল। খানিক গিয়ে দেওয়ান ই খাসের দিকে প্রায় ছুটে পালালো। আমি কিছু ভুল বলিনি বাদশাহ, ওই গিয়ে সব কথা উজিরে আজমের কানে তোলে। তুলুক না, সে তোমারই ভাই আসাদ খাঁ। আহ জাহাপনা, মসনদের পাশে কে ভাই কে ছেলে? ভুলে যাবেন না, সে আমার ভাই হলেও শাহজাদা খুররমের শ্বশুর। খুররম তো আমারই ছেলে। তাই তো সে বাগী হয়েছে। উফ, কোন মানুষকে আমি বোঝাবো? এক ছিলেন আমার আব্বা হুজুর, তার কাছে যেতে পারতাম, তাও তো কমাস হলো তার ইন্তেকাল হয়েছে। খুররমকে নিয়ে ভেবো না, আমি তার আব্বা হুজুর। আপনি খবর রাখেন বাদশাহ? সে নিজেই শুধু বাগী হয়নি, মালব আর গুর্জরের শাহী ফৌজ কুচ করে আসছে। 3 দিক থেকে ওরা আগ্রাকে ঘিরে ফেলবে। গোয়ালিয়র, আজমির, দিল্লি, 3 দিক থেকেই। এ স্রেফ লড়াক পানহা বেগম। আগ্রা যে কোনো সময় বিলোচপুরকে গুঁড়িয়ে দিতে পারে। গুঁড়িয়ে দিয়ে খুররমকে আমি ডেকে পাঠাবো। মসনদের সামনে তাকে দাঁড় করিয়ে ক্ষমা করিয়ে দেব। তখনই সে বুঝবে বাদশাহী কত বড়, বাদশাহ কত বড়। আকবর বাদশাহ কি একদিন তার বাগী শাহজাদাকে ক্ষমা করেননি? আপনি সেই খোয়াব নিয়েই থাকুন জাহাপনা। সেই আকবর বাদশাহও নেই, সেই সেলিম শাহজাদাও নেই আজ। তার ভেতর দেখুন আপনার পেয়ারের শাহজাদা খুররম শাহী তাক্তের কত কাছে এসে পড়ে। 10-25 খেলার তাঁতার বাঁদিরা দূরে গিয়ে দাঁড়িয়েছিল।
বাদশাহ জাহাঙ্গীর হাতের ইঙ্গিতে তাদের সরে যেতে বললেন। বাঁদিরা মিলিয়ে যেতে নূরজাহান বেগম মেঝের গালিচায় বসে পড়লেন। তারপর মাথাটি ভাঁজ করে রাখলেন বাদশার উরুতে। জাহাঙ্গীর খুব আস্তে নূরজাহানের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, বেগমের বরকতে একজন বাদশা তো হাজির আছে। নূরজাহান সেই অবস্থাতেই বললেন, শাহজাদা পারভেজকে খবর করুন আলা হযরত। কোথায় তার আতালিক মোহাবত খাঁ? খবর দিন সুলতান দাওয়ার বক্সকে, আসুক তার আতালিক মির্জা আজিজ। এই তো হিন্দুস্থানের বাদশার জন্যে নিজেকে দাখিল করার সময়। কাকে বিশ্বাস করব বুঝতে পারছি না। এই আগ্রা দুর্গেরই আনাচে কানাচে দুশ্মনরা সলা পরামর্শ করছে, অথচ আমি তাদের দেখতে পাচ্ছি না জাহাপনা। আমি যে বড় একা। মাথার উপরে ছিলেন আব্বা হুজুর, তা তিনিও আজ নেই। তুমি তো একা নও, আমি আছি বেগম। আলমপানা, আপনি ভালোবেসে শাহজাদাকে ডাকেন বাবা খুররাম। সেই খুররাম এখন বিলোচপুরে ঘুরে দাঁড়িয়েছে। আমিও একদিন এলাহাবাদ থেকে ফৌজ নিয়ে আগ্রার দিকে এগিয়েছিলাম। কিছুতেই ভেবে পাই না ইনসানকে মসনাদ এমন টানে কেন? কেন ইনসান বাগী হয়ে এগিয়ে যায়? কি আছে মসনাদে? নূরজাহান বেগম আচমকাই উঠে দাঁড়ালেন, চেঁচিয়ে বললেন, এটা এখন ভাববার সময় নয় জাহাপনা। এখন আপনার বিলোচপুরের দিকে এগিয়ে যাওয়ার সময়। বাদশাহ জাহাঙ্গীরও উঠে দাঁড়ালেন। সকালের আফিমটা জোর হওয়ায় পা কিছু টলমলে। তিনি শান্ত স্বরে শান্ত চোখে বললেন, যদি মসনাদ যায় তো যাক না, তাতেই বা কি যায় আসে নূরজাহান? কি বলছেন আলা হযরত? ঠিকই বলছি, নাই বা থাকলো বাদশাহী, তখন আমি আগাগোড়াই নূরজাহানের। আর আর কি জাহাপানা? মসনদে যে একদিন বসত, সেই শাহজাদা খুররামের হাতেই তো পড়ছে সেই মসনদে। কিছু আগে, এতে আর 19-20 কি? নূরজাহান বেগম তার ওড়নাখানা বাঁ চোখের ওপর দিয়ে টেনে নিলেন। নিতে নিতে কিছুটা পিছিয়েও গেলেন। তারপর তার সেই বিখ্যাত বিষাদ আর হাসির মিশেলে সামান্য হেসে বললেন, মসনাদ না থাকলে তখন কি আপনি জাহাপনা আগাগোড়াই আমার হতে পারবেন? এই শাহী মেজাজ, এই শাহী খোয়াব তখন কি হারিয়ে যাবে না? তখন তো আপনার ইচ্ছাই হিন্দুস্থান নয়, আপনি হিন্দুস্থান নয়। তখন শাহজাদা খুররামই হিন্দুস্থান, তার ইচ্ছাই যে হিন্দুস্থান হয়ে দাঁড়াবে। বাদশাহ সেলিম জাহাঙ্গীর টলমলানো পায়ে সিধে হয়ে দাঁড়িয়ে গেলেন। তাই তাই বলছো বেগম? আমি তো তোমায় হারাতে পারবো না কিছুতেই। নূরজাহান বেগম কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে মেঝের গালিচায় তাকালেন। তাকিয়ে থাকতে থাকতেই বাদশার গলা তার কানের সামনে ফেটে পড়ল। মোহাবত খাঁ, মোহাবত খাঁ কোথায়? বাদশার এই গলা শুনে নূরজাহান বেগম নিজের মনের ভেতর একা একা হেসে উঠলেন। আনন্দের হাসি, বিশ্বাসের হাসি। আমার ভ্রুভঙ্গিতে, কটাক্ষে, সামান্য হাসিতে হিন্দুস্থানের বাদশা জ্বলে ওঠেন। আমি পারি, আমি এখনো ইনসানকে উস্কে তুলতে পারি। এ কথা ভাবতে ভাবতে তার মন আবার ভয়ে কাঁটা হয়ে উঠল। মোহাবত খাঁকে বাদশার মনে পড়েছে। পড়ারই কথা, সেলিম জাহাঙ্গীর যখন এলাহাবাদে সুবেদার, তখন থেকেই মোহাবত খাঁ নানান হামলা পাগলামিতে সেলিমের সঙ্গী। কিন্তু সেই মোহাবত খাঁকেই তো আমি চটিয়ে রেখেছি। বাদশাহ যাকে শাহজাদা পারভেজের আতালিক করে বসিয়েছে, তার ইচ্ছেকে আমল না দিয়ে এই বছরে আমি শাহজাদা খুররামকেই সওয়ারে, জাতে, কদরে শুধুই ওপরের দিকে ঠেলে তুলেছি। নিজের অজান্তেই নূরজাহান বেগম একা একা কেঁপে উঠলেন। সেলিমার বাদশা নেই, এটা ভাবতেই নিজের শিরদাঁড়া ছুঁয়ে অবিরাম জলের ফোঁটা নেমে যাওয়া টের পান। বাদশার বেয়াড়া বাঘ মোহাবত খাঁ কি এখন বাদশার ডাকে সাড়া দিয়ে বিলোচপুরে ঝাঁপিয়ে পড়বে? সেদিন আগ্রায় হামামে হামামে একটাই তর্ক।
বাদশাহ কি ফৌজ পাঠাবেন বিলোচপুরে? সে তর্ক হামাম থেকে চকে, চক থেকে রাজধানীর বাগে বাগে ছড়িয়ে পড়ল এক মকবরা থেকে আর এক মকবরায়। শাহজাদা খুররমের তাবে শাহী ফৌজের কখানা তোপ, তাও মান্ডিতে মান্ডিতে আম আতরাফ লোকজন বলাবলি করতে লাগলো। দুর্গের ভেতর মতি মসজিদের কাছেই শাহরিয়ার আর লাডলির নতুন সংসার। দুজনেই সংসারে আনাড়ি। নূরজাহানের ইচ্ছেতে লাডলির সঙ্গে শাহজাদা শাহরিয়ারের কিছুদিন হলো বিয়ে দিয়েছেন বাদশাহ। দুর্গের এদিকটা কিছু নির্জন। এখান থেকে দাঁড়িয়ে মরি দরওয়াজার কাছাকাছি বাদশার হাতি, সিংহ, ঘোড়াঘর স্পষ্ট দেখা যায়। সেদিক দিয়েই আঙুরিবাগে যাওয়ার সংক্ষেপে একটি রাস্তা আছে। সন্ধ্যের মুখে সেই পথ দিয়ে শাহজাদা শাহরিয়ারকে তাড়াহুড়ো করে ছুটে আসতে দেখে লাডলি বেগম ঘর থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, অমন ছুটে আসছো কেন? চারদিক তাকিয়ে শাহরিয়ার বলল, মরি দরওয়াজা দিয়ে তো কোনো শাহজাদা যাতায়াত করে না। তা তুমিই বা ওদিকে গেছলে কেন? আর বলো কেন, সারা দুর্গে সাজো সাজো রব পড়ে গেছে। বিলোচপুর ছাড়া আর কোনো কথা নেই কারো মুখে। সেই ফাঁকে আঙুরিবাগ থেকে এই জুঁইগুলো নিয়ে এলাম তোমার জন্যে। ছুলে দিলে বড় সুন্দর লাগে তোমায়। কিরকম শাহজাদা তুমি বলো তো? সবাই তৈরি হচ্ছে বিলোচপুরের জন্যে, আর তুমি গেছো ফুল কুড়োতে। নতুন যুবক শাহরিয়ার, শায়ের গোছের চেহারা। সে বড় বড় চোখ তুলে বেশ অভিমান ভরেই বলল, তোমাকেও দেখছি তোমার আম্মি জানের রোগে ধরেছে। মনসব, সওয়ার, মোহর, লড়াই, বাহ! ভুলে যেও না শাহজাদা, আমার আম্মি জান হিন্দুস্থানের বাদশাহ বেগম। তোমারও আম্মি জান। আমারও আব্বা হুজুর হিন্দুস্থানের বাদশাহ, তিনি তোমারও বাবা? না, আমার আব্বা হুজুর মরহুম শের আফগান। সাদা ফুলগুলো দুজনের মাঝখানে একটা লাল পাথরের রেকাবিতে পড়ে থাকলো। দুজনের মুখে কোনো কথা নেই। বিকেল ফুরিয়ে যাবে বলে যমুনার ওপারে ঢলে পড়া সূর্য ওদের এই দুর্গের ঘর গেরস্থালিতে কয়েকটি লাল সুতো পাঠিয়ে দিয়েছে। তাতে সাদা ফুলগুলো গোলাপি হয়ে উঠল। শাহজাদা শাহরিয়ার উঠে দাঁড়িয়ে অস্থির হাতে নিজের কপালে ঘুষি মারল। এত বড় হিন্দুস্থানে লাডলি, সবারই কাজ আছে। কেউ যুদ্ধ করে, কেউ তাড়া খেয়ে পালায়। শুধু আমি কারো কিছুতে নেই। কেউ আমাকে একটা যুদ্ধেও ডাকে না। আমি কারো পক্ষে নেই, আমি কারো দুশ্মনও নই। আমি তাহলে কি? আমি তাহলে কে? লাডলি বেগম একটা জুঁই তার চুলে গুঁজে সামনে এসে দাঁড়ালো। তারপর শাহজাদার বুকে ডান হাতখানি রেখে বলল, তুমি শাহরিয়ার, যেমন ছিলে তেমনই আছো। শাহজাদা খুররাম বাগী হয়। শাহজাদা পারভেজের মনসব বাড়িয়ে দিয়ে তাকে দরবারে ডাকা হয়। শাহজাদা খসরুর আচমকাই ইন্তেকাল হয়। শুধু আমি কিছু হই না, আমারই কিছু হয় না। সবাই সলা পরামর্শ করছে লাডলি, কেউ ছুটে যাচ্ছে, সবাই জরুরি কিছু করছে। আমি শুধু আঙুরিবাগ থেকে ফুল কুড়িয়ে আনছি। এর চেয়ে বড় কিছু আমি জানিও না। লাডলি বেগম উঁচু দিবানে বসল। তারপর বলল, তুমি তোমারই কাজ করছো, কাউকে তো ফুল কুড়োতেই হবে। এসো আমার সঙ্গে। শাহজাদা শাহরিয়ার বেগম লাডলির পাশাপাশি হেঁটে দুর্গের তক্তাপোলের মুখোমুখি ওদের ঘর সংসারের সবচেয়ে সুন্দর জায়গায় এসে দাঁড়ালো। বাদশাহ জাহাঙ্গীর শাহজাদা শাহরিয়ারকে বিয়ে দিয়েছেন বটে, কিন্তু চোখে চোখে রাখতে চান, তাই দুর্গের ভেতরেই শাহজাদা শাহরিয়ার বেগম লাডলির এই থাকা থাকি। এ ঘর থেকে অনেক নিচে দুর্গের গা ধরে যমুনার জল ধরা নালা। আজমির যাবার সড়ক ধরে উটের পালের যাতায়াত সবই দেখা যায়। এখান থেকে গাছে গাছে ঢাকা আগ্রার ভালো ভালো রাস্তার মাথাও দেখা যায়। বেগম লাডলি বলল, এবার তোমাকে খুব বড় একটা কাজ দেব, তুমি খুব মন দিয়ে করবে কিন্তু। শাহরিয়ার তার এই সুন্দরী বেগমের মুখে আগ্রহ ভরে তাকালো। শোনো, কাল সন্ধেবেলা আমার গলার মালা থেকে 3টে চুনি এখানটায় খসে পড়েছে। মালাটা দিয়েছিলেন আম্মি জান, তার সামনে গলায় দিতে পারছি না,
গলা খালি দেখলেই তো জানতে চাইবেন। আমার সবসময় গলায় পরার হার বলতে পারো। তা আমি কি করব? তুমি এই পাথরের সরু জায়গাটা তন্ন তন্ন করে খুঁজে হারানো চুনি 3টে বের করবে। খুব দামি বাদাকশানি চুনি তো। আর বলতে হলো না, শাহজাদা শাহরিয়ার উবু হয়ে বসে পাথরের দেওয়ালের জোড় জায়গাগুলো ভালো করে দেখতে লাগলো। দেখতে দেখতে বলল, একটা আলো হলে ভালো হতো লাডলি। লাডলি বেগমের মুখেই পাতলা একটা হাসি খেলে গেল। বাদশাহ জাহাঙ্গীরের কোলের শাহজাদা বলা যায় শাহরিয়ারকে। কি সরল মুখে বলল, এক্ষুনি এনে দিচ্ছি। সারা দিন আগ্রা গরমে ঘেমে থাকে। সন্ধ্যের মুখে মুখে ঠান্ডা বাতাস এসে ঝাঁপিয়ে পড়ে যমুনার বুক থেকে। ঠিক এখন রাজধানীর চবুতরায় ফুলওয়ালিদের মেলা বসে গেছে। এই সময় আগ্রার রাইসরা নানান আতর ছড়িয়ে সন্ধ্যার আসরের দিকে পাড়ি জমাবে। এখন সারা দিনের খুদকুঁড়ো কুড়িয়ে ভিখিরিরা তাদের খয়রাতপুরার ডেরায় ফেরে। যোগীপুরায় এমন সময় সাধু সন্ন্যাসী দরবেশ ফকিরের জটলা, আর শয়তানপুরায় কাসবি, নাচওয়ালি, তাবাইব আর পাতুরিয়া। মেয়েদের দৌড়ে দৌড়ে এখন গ্রাহক ধরতে আলো জ্বলে উঠবে। সারা রাজধানীর পানশালাগুলো সঙ্গে সঙ্গে খুলে যাবে। এ ছবি রাজধানী আগ্রায় দুর্গে বসে অনেক দিন ধরে দেখা আরজুমন্দ বানুর। আসলে কিছুটা দেখা দুর্গের উঁচু থেকে যেমন যেমন চোখে পড়ে, আর কিছুটা শোনা কথা থেকে কল্পনায় সাজিয়ে নিয়ে মনের ভেতর বসিয়ে দেওয়া। সেই তুলনায় বিলোচপুরে সন্ধে হয়ে আসাটা অনেক সাদা মাটা। পাথর বেরোনো পাশুটে ঘাসে ঢাকা ঢিবির পর ডিবি, মাঝে মাঝে বাবলা গাছ, দূরে পথরেখার পাশে দাঁড়ানো ঝুড়িনামা বট, আরও দূরে লোকবসতি, গ্রামের আভাস। এরকম জায়গায় শাহজাদা খুররামের ছাউনির মাঝখানে ডুরসানা মঞ্জেল তাঁবুর পর্দা সরিয়ে বেগম আরজুমন্দ বানু দাঁড়িয়েছিলেন। দূরে একটা দিঘির পাড়ে কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে, বড় বড় বলদ রসদ টেনে নিয়ে যাচ্ছে গো গাড়িতে। এর ভেতর উঁচু নিচু ঢিবি টপকে 4 ছেলে মেয়ে লাফিয়ে লাফিয়ে তাঁবুতে ফিরছিল। আরজুমন্দের নজর এড়ায়নি এই তাঁবু তার ছেলে মেয়ের ওপর আচমকা কোনো হামলা রুখতে। দূরে দূরে বন্দুকচিরা সারাদিন বন্দুক বাগিয়ে দাঁড়িয়ে। কিন্তু সেই যে শাহজাদা বেরোলেন, ফেরার তো কোনো ঠিক ঠিকানা নেই। এমন সুন্দর মাঠ, চারদিকে তেজি ঘোড়া, ফুলের মতো ছেলে মেয়ে, লড়াকু সওয়ারদের টকবগিয়ে রাস্তা দাপানো, সুঁড়ে জল ফোয়ারা করে হাতিদের মাতামাতি। দুনিয়া যে কি সুন্দর! এর নাম হিন্দুস্থান। এত ফুলেল, এত বাহারি, এত সুগন্ধি, অথচ শাহজাদা খুররমের এ সুখ কাঁটা হয়ে বিঁধল। এ সুখ, এ শান্তি তার সইল না। দূরের প্রান্তর জুড়ে সন্ধ্যা নামছিল। ছেলে মেয়েদের নিয়ে বেগম আরজুমন্দ বানু তাঁবুর ভেতরে এলেন। জাহানারা, দারা, রওসানারা, আওরঙ্গজেব তাঁবুর ভেতরকার গুলালবারে বাতিদার অভ্রের আলো ঝুলিয়ে দিয়ে গেছে এরই ভেতর। আগ্রা দুর্গ থেকে বেরিয়ে এভাবে খোলা হিন্দুস্থান সুলতান মোহাম্মদ দারাশুকো বা তার ভাই বোনেরা বড় একটা দেখেনি। মাটির ওপর ঘাস, খানিকক্ষণ ঘেরা জায়গার ভেতর অনেকটা জল, যার নাম দিঘি, তার বুকে আশপাশের গাছের ছায়া, এসবই তার মন কেড়েছে। জাহানারা বড় হয়ে উঠছে। মাথার চুল ঝাঁকিয়ে সে আরজুমন্দের কাছে ছুটে এলো। আম্মি যান, শোনো কথা। দারা বলছে আমরা যা দেখি সেটাই দুনিয়া নয়। দুনিয়া নাকি আমাদের মনের ভেতর যা ভেসে ওঠে, খোয়াবে যা দেখতে পাই, সেটাই আসল দুনিয়া। আরজুমন্দ বানু কিছুই বুঝতে পারলেন না। তিনি তার বড় ছেলের মুখে তাকালেন। সারা দিন খোলা মাঠে খেলে সুলতানের দামি জামা ধুলো ময়লা একেবারে। মাথার চুল কপালে এসে পড়েছে। মাথার ভেতর থেকে বড় বড় চোখ দুটি সারা মুখে ভেসে আছে। ছেলের মুখ দেখে গর্ব হলো আরজুমন্দের। কি শুনছি এসব? আবার জেগে জেগে খোয়াব দেখা হচ্ছে? না আম্মি যান, খোয়াব নয়। জাহানারা বলে উঠল, জানো আম্মি যান, দারা বলছিল দিঘির পাড়ে দাঁড়ানো পিপুল গাছটা আসলে পিপুল গাছ নয়। আসল পিপুল গাছ হলো গিয়ে দিঘির বুকে ছবি হয়ে ভেসে ওঠা গাছটা।
আর দিঘির পাড়ে দাঁড়ানো গাছটা সেই ভেসে ওঠা গাছটার স্বপ্ন। তাই বলেছ তারা? হ্যাঁ আম্মি যান, বলে দারাশুকো মুখ তুলে তাকালো মায়ের মুখে। সে মুখে গভীর বিশ্বাসের চিহ্ন দেখতে পেলেন আরজুমন্দ। তিনি খুব আস্তে জানতে চাইলেন, কি রকম? দারাকে ঘিরে তখন তার বাকি 3 ভাই বোন দাঁড়িয়েছে। সুলতান দারাশুকো বলে উঠল, আম্মি যান, তুমি তো আব্দুল রশিদ দাইলামি সাহেবের পড়ানো শোনোনি? অরিষ্টু আপলাতুনের কথা জলের মতো বলে যান দাইলামি। জাহানারা ঠাট্টা করে বলল, সে যুগে আপলাতুনের শিষ্য ছিলেন অরিষ্টু, আর অরিষ্টুর শিষ্য ছিলেন সিকান্দার। দারাশুকো তার চেয়ে অল্প বড় দিদি জাহানারার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল। আপলাতুন অরিষ্টুর মতো ইনসানের মাঝে সিকান্দার আসছে কোত্থেকে? বাহ, আসবে না? সিকান্দারের মতো দুনিয়া দাপানো লড়াকু আর কোথায় পাবে? দুনিয়া দখলের খোয়াব দেখতেন সিকান্দার। আমাদের খোয়াবের ভেতর বাইরের এই দুনিয়ার চেয়ে অনেক বড় দুনিয়া আছে দিদি, সেই দুনিয়ার খোয়াব দেখতেন আপলাতুন। জাহানারা আবার ফোড়ন কাটল। জানো আম্মি যান, সে যুগে আপলাতুনের চালা অরিষ্টু, অরিষ্টুর চালা সিকান্দার, আর এ যুগে আব্দুল রশিদ দাইলামির চালা সুলতান মোহাম্মদ দারাশুকো। আরজুমন্দ বানু কোনো কথা বললেন না। তিনি তার তরতর করে বেড়ে ওঠা বড় ছেলের মাথায় হাত বোলালেন। এলোমেলো এক মাথা চুল, মাথার ভেতরটা জানবার ইচ্ছায় সব সময় গরম হয়ে আছে। আরজুমন্দ মনে মনে নিজেকেই বললেন, কবে যে আবার আগ্রায় ফিরে যাব জানি না। 13 নম্বর অধ্যায় শেষ হলো। 14 নম্বর অধ্যায় নিয়ে খুব শীঘ্র ফিরছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।